ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আমাদের নবম দশম শ্রেণীর সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায়টাতে প্রথম আমাদের ম্যাথমেটিক্যাল জিনিসপত্র একেবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে এরকম, সেটা হচ্ছে চ্যাপ্টার 6, মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। সেটার পার্ট 2 কমপ্লিট করব, পার্ট 2। সো আমরা পার্ট কত আগে এই যে পার্ট 1 এ সবাইকে থ্যাংক ইউ দিছিলাম, এখানে পার্ট 2 এ সবাইকে আমরা হচ্ছে আসলে থ্যাংক ইউ না দিয়ে কি দিয়ে দিই বলো তো? হ্যাঁ, ওয়েলকাম দিয়ে দিই। ওয়েলকাম, ওয়েলকাম টু পার্ট 2। এই পার্ট 2 এর মধ্যে আমরা কতটুকু পড়বো সেটা প্রথমে বলে দিই তোমাকে। এই পার্ট 2 এর মধ্যে আমরা আসলে শতকরা রিলেটেড মেলা কিছু পড়বো। কেমন মেলা কিছু? সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখান থেকে তোমার কোয়েশ্চেন ইনশাল্লাহ তুমি পাবা, সিকিউ কোয়েশ্চেন কিন্তু, তাই আমাকে খুব ভালো মতন কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে যে শতকরা সংক্রান্ত, শতকরা বা পার্সেন্টেজ নির্ণয়, শতকরা পরিমাণ নির্ণয় যাকে বলবো আমরা, কি বলবো? শতকরা পরিমাণ নির্ণয়। এটা হচ্ছে একটা পার্টে। সেকেন্ড পার্টের মধ্যে মানে এটারই সেকেন্ড একটা অংশ হিসেবে আমরা পড়বো হচ্ছে শতকরা পার্সেন্টেজ নির্ণয়। তারপরে সেকেন্ড অংশ হিসেবে আমরা পড়বো হচ্ছে শতকরা থেকে স্থূল সংকেত, স্থূল, আবার শতকরা থেকে স্থূল সংকেত, স্থূল, ধরো শতকরা দেওয়া আছে আমাদের, স্থূল সংকেত আমরা বের করব। আবার শতকরা থেকে, শতকরা পার্সেন্টেজ থেকে আমরা শতকরা থেকে কি বলতো ভাই, আণবিক সংকেত বের করব। এই পার্টটুকু পড়লে আমাদের পার্ট 2টা কমপ্লিট হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং মানে মোস্ট ইম্পর্টেন্ট ইন কি বলবো আমরা বলো তো ভাই, সিকিউ পরীক্ষার জন্য আমার অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এটা। ওকে, তো শতকরা সংযুক্তি আমরা যদি কোনো একটা মৌলের বুঝতে চাই, মানে যৌগে মৌলের শতকরা সংযুক্তি, তার মানে হচ্ছে ধরো যৌগটার ভর যে কোনো হোক, 10 গ্রাম, 20 গ্রাম, 85 গ্রাম, 35 গ্রাম, 40 গ্রাম, হোয়াট এভার ইট ইজ, যতটুকুই হোক, নিশ্চয়ই কোনো আলাদা আলাদা এলিমেন্ট সেটাতে আসলে কন্ট্রিবিউট করছে। তাহলে 100-র ভিতরে ওর কন্ট্রিবিউশনটুকু কত সেটাই যদি আমরা বের করি, সেটাই তার কিন্তু শতকরা পার্সেন্টেজ। কি পার্সেন্টেজ? ওই যৌগটার মধ্যে কোনো একটা স্পেসিফিক মৌলের পার্সেন্টেজ বা পরিমাণ। এটা হচ্ছে এটার বেসিক কনসেপ্ট বা বেসিক কথাবার্তা। ধরো আমি যদি তোমাকে সিম্পলি এই জিনিসটা বুঝাই, ধরে নাও তোমার কাছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে ভাই, এই যৌগটা সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যৌগ, এটা একটা যৌগ, অবভিয়াসলি এটা তুমিও মানতেছো আমিও মানতেছি। এই একটা যৌগ গঠন করতে আমাদের মৌল লাগছে কয়টা? 3টা। একটা লাগছে আমাদের সোডিয়াম বাবাজি, একটা লাগছে আমাদের কে বলতো, সোডিয়াম বাবাজি, একটা লাগছে অক্সিজেন বাবাজি, একটা লাগছে হাইড্রোজেন বাবাজি। এই 3জন মিলে কত ভর ক্রিয়েট করছে বলতো ভাই? টোটালে 40 গ্রাম পার মোল, 40 গ্রাম পার মোল ভর ক্রিয়েট করেছে। করেছে না? কেমনে করলাম আসলে আমি এটার ভর ক্যালকুলেশন করলাম। এর ভর যদি ক্যালকুলেশন করে, এটা কত আসলে 23, সোডিয়ামেরটা 23 ইন্টু হচ্ছে কেন প্লাস, প্লাস হচ্ছে আমাদের ধরো অক্সিজেনেরটা হচ্ছে ভাই 16 প্লাস হচ্ছে আমাদের 1, তাহলে 40 গ্রাম পার মোল হিসাব করো তুমি, এটা 40 গ্রাম পার মোল হচ্ছে। এটা আমিও বুঝছি, তুমিও বুঝছো। এখন আমি বলতেছি যে এইখানে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত, এটা যদি তোমাকে বের করতে বলে, তুমি সিম্পল কনসেপ্টে চিন্তা করে দেখো, 40 গ্রামের ভিতরে হাইড্রোজেনের কন্ট্রিবিউট কত? 1 গ্রাম। 1 গ্রাম, তাহলে 1 গ্রামের ভিতরে হাইড্রোজেনের কন্ট্রিবিউট কত? 1/40। আর এটা যদি 100 গ্রাম হইতো, 100 গ্রামের ভিতরে হাইড্রোজেনের কন্ট্রিবিউশন কত? 1 গুণিত 100/40। সিম্পল, এটাই হচ্ছে তার হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। আমি যদি বলি আমাদের সোডিয়ামের শতকরা সংযুক্তি কত, 40-এর ভিতরে তার কন্ট্রিবিউশন কত? 23। একে কত, 100-তে কত, সেটাই হচ্ছে তার শতকরা সংযুক্তি। এই জিনিসটাই বুঝাচ্ছে। এবং আমি যদি শতকরা পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে দেখবা যে প্রত্যেকটা এই 40-এর ভিতরে প্রত্যেকটারই 100%-এর ভিতরে আমরা ক্যালকুলেশন করতে পারি এবং সবগুলোকে পার্সেন্টেজ যোগ করে দেখবা 100%ই আসবে, কারণ আমরা 100-র ভিতরেই তো তার ক্যালকুলেশনটা করতেছি, তাই কি না? তাহলে আমি যদি সিম্পলি এটাকে বুঝাতে চাই যে এরকম ভাবে আমরা নিব। হ্যাঁ, ধরো আমি যদি এটাকে একটু বুঝাতে চাই, আমি একটা এক্সট্রা স্প্ল্যাট নিয়ে নিচ্ছি, তাহলে দেখা যাবে আমাদের অনেকখানি অংশ, মানে আমি খালি জাস্ট তোমাদেরকে রিডিং দিয়ে চলে যেতে পারবো আমি যদি এখানে বুঝাই দিই। আচ্ছা, ধরে নাও আমরা এটাকে ঐকিক নিয়মে এভাবে করতেছি যে 40 গ্রামে হাইড্রোজেন না, ধরো হাইড্রোজেন তো দিছি, অক্সিজেনের পরিমাণ কত ভাইয়া বলো তো ভাইয়া? 16 গ্রাম। হ্যাঁ, 1 গ্রামে অক্সিজেনের পরিমাণ কত? 16/40। আর আমাদের 100 গ্রামের মধ্যে হাইড্রোজেনের পরিমাণটা আসলে কত? 16 গুণ হচ্ছে আমাদের 100 বাই হচ্ছে তোমার 40। এটা ক্যালকুলেশন করলে এমন 4×4 = 16, তার মানে হচ্ছে তুমি পাও ভাই 40%। মানে 100-র ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইডের আলটিমেটলি অক্সিজেনের পরিমাণটা হচ্ছে 40%। মানে 100-র ভিতরে 40, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের যেটা ভর মানে 40, 40-এর ভিতরে কত? এটা থাকতে 16।
ডান। এই জিনিসটাই, এই বেসিক জিনিসটাকে যদি আমি ধরো যে কোনো একটা যৌগের যে কোনো একটা মৌলের শতকরা পরিমাণটার জন্য নির্ভর করতে চাই বা বলতে চাই, তাহলে কি আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি না যে কোনো মৌলের শতকরা সংযুক্তি, হ্যাঁ, যে কোনো যৌগে, এটা এখানে একটু আলাদা করে আগায় দিই, যে কোনো যৌগে যে কোনো মৌলের শতকরা সংযুক্তি ইকুয়ালস টু, শতকরা সংযুক্তি তুমি কি লিখবা? তুমি লিখবা হচ্ছে তার আণবিক ভর, আণবিক না আসলে পারমাণবিক ভর, মোলার পারমাণবিক ভর, তার অবশ্যই পারমাণবিক ভরটা লাগবে তোমার, পারমাণবিক ভর কিন্তু গুণিত, পারমাণবিক ভরের সাথে গুণ হবে হচ্ছে তার সংখ্যা, মানে ওটা কতগুলা আছে আসলে সংখ্যা, কিভাবে তার সংখ্যা গুণ হয় আমি বুঝাচ্ছি, তার সংখ্যা গুণিত 100 বাই হচ্ছে আসলে কত পার্সেন্ট বলো তো ভাইয়া, বাই যৌগের, ওই যে যৌগের আণবিক ভর। এটাই চলে আসছে না আমার সূত্রটা, আণবিক ভর। দেখো মোলার পারমাণবিক ভর, অক্সিজেনের মোলার পারমাণবিক ভর কত? 16, ওটাই কিন্তু বসাইছি। এখন একটা জিনিস চিন্তা করতে পারো, তার সংখ্যা, এখানে তো তার সংখ্যা বলে কিছু নাই, 100 ঠিক আছে, আণবিক ভর দ্বারা ভাগ, সে পর্যন্ত ঠিক আছে। এখন তোমার কোশ্চেনটা হইতে পারে, প্রিয় ভাইয়া বলেন প্লিজ যে আসলে এই আপনি তার সংখ্যাটা কই থেকে পাইলেন? দেখাচ্ছি আমি ভাইয়া। আমি ধরে নিলাম যে সালফিউরিক অ্যাসিডে H2SO4 এ অক্সিজেন এর শতকরা সংযুক্তি কত? আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের মোলার আণবিক ভরটা কত? এটা যদি তুমি পরিমাপ করে নাও, m সালফিউরিক অ্যাসিডের জন্য, হাইড্রোজেন মানে 1 গুণিত 2 প্লাস সালফারের হচ্ছে ভাই 32 প্লাস অক্সিজেনেরটা হচ্ছে 16 গুণিত 4, মানে টোটালি ক্যালকুলেশন করলে তুমি পাবা 98 গ্রাম পার মোল, এমন পাবা। ঠিক আছে, তাহলে আমরা বলতেছি যে অক্সিজেন এর শতকরা পরিমাণ বা শতকরা সংযুক্তি ইজ ইকুয়ালস টু, ধরো অক্সিজেনের মোলার আণবিক ভরটা কত, বা অক্সিজেন টোটালে কতটুকু কন্ট্রিবিউট করতেছে, 16 গুণিত 4 না, বলো তো 16 গুণিত 4 না? বা আমাদের এই যে সালফিউরিক অ্যাসিডে অক্সিজেনের পার্টটুকু, অক্সিজেনের পোর্শনটুকু আসলে এক্স্যাক্টলি কত? এই যে এই পোর্শনটুকু অক্সিজেন পুরোটুকু না, তাহলে আমরা কি এটাকে এরকম ভাবে বলবো না যে 16 তার মোলার পারমাণবিক ভর কত? 16 গুণিত কত? তার পরিমাণ বা তার সংখ্যা কয়টা? 4টা, বাই মানে ইনটু তুমি 100%ও দিবা, 100% বাই হচ্ছে 98। এই ক্যালকুলেশন করে যে উত্তরটা হবে সেটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। চলো এই ক্যালকুলেশন করে উত্তরটা কত হয় আমরা একটু দেখে ফেলি, যেহেতু আছি লাইভে, মানে লাইভে বলতে আসলে তোমার সামনে ক্যামেরাতে, তো উত্তরটা আমরা বের করি, সমস্যা কি? এটা কত হয় বলো তো ভাই? 64, 4 কত হবে? 64 না, মানে 6400, হ্যাঁ, ভাগ হচ্ছে 98, এটার পার্সেন্ট হচ্ছে 65.306, মানে 65.30%। ডান, এটাই হচ্ছে তোমার সেই অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে বুঝছো, আমরা ডিরেক্ট সূত্র হিসেবে যে কোনোটার ক্ষেত্রে যে কোনোটা তোমাকে দিবে, তার পার্সেন্টেজ যদি বের করতে বলে, তাহলে তুমি আরামসে একেবারে ডাল ভাত আকারে এরকম ভাবে পেরে যাবা। এখন তোমার একটা বাড়ির কাজ থাকবে, এটা তুমি করবা, ঠিক আছে? এটা তুমি করবা, আমি তোমাকে একটা বাসার কাজ দিয়ে দিই। এটা হচ্ছে তোমার HW ভাইয়া, সেটা হইলো যে আমরা অ্যাসিডের নাম লিখবো না, মানে নাম আবার বলি, সংকেত লিখবো না, তোমাকে এটা বের করতে হবে। অক্সালিক অ্যাসিডের কার্বনের শতকরা সংযুক্তি কত? এটা তোমার বাসার কাজ, এটা তুমি হচ্ছে করে নিজে উত্তর কমপ্লিট করবা, শতকরা সংযুক্তি কত। ঠিক আছে, আশা করি নিজেও পারবা ইনশাল্লাহ, না পারলে গ্রুপে পোস্টাবা, করা হলেও হচ্ছে যে এটা গ্রুপে করে পোস্টাবা, প্রয়োজনে মেনশন করে পোস্টাতে পারো, যদি গ্রুপে পোস্টার না চাও ইনবক্স করবা, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আশা করি পারা যাবে। তাহলে এই ছিল হচ্ছে বাংলা কথাবার্তা, এটা এখানেও বলা আছে, দেখো কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি কি বলে? মৌলের পারমাণবিক ভর, কিন্তু এটাই বললাম, পরমাণু সংখ্যা মানে তার সংখ্যাটা গুণিত 100 বাই হচ্ছে আণবিক ভর। ডান। সো আমরা এখানে এই জিনিসটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার বুঝাই ফেলছি। তাহলে এখানে দেখো কি বলতেছে, HCl যৌগে হাইড্রোজেন এবং ক্লোরিনের শতকরা সংযুক্তি হিসাব করে দেখানো হলো, ওখানে দেখাইছে। আমাকে যদি ডিরেক্ট বলে কোনো সমস্যা নাই, আমি যদি করে ফেলি, তাহলে হাইড্রোজেনের পার্সেন্টেজ ইজ ইকুয়ালস টু, ডিরেক্ট আমরা এরকম ভাবে লিখতেছি, হাইড্রোজেনের কন্ট্রিবিউশন কত? 1,
মোলার আণবিক মানে তার পরিমাণ কত আসলে, তার সংখ্যা কয়টা, হাইড্রোজেন সংখ্যা কয়টা, একটা, এক দিলাম। তার মোলার আণবিক ভর কত ভাইয়া, 36.5, কার, এই পুরো যৌগের HCl এর, ইন্টু কত পার্সেন্ট হবে, 100%। এটাই হয়ে যায় হচ্ছে হাইড্রোজেনের সংযুক্তি। এবার যদি ক্লোরিনের সংযুক্তি করো, ক্লোরিনের পার্সেন্টেজ যদি করতে চাও, তাহলে এখানে তুমি করবা হচ্ছে ক্লোরিনের মোলার পারমাণবিক ভর কত, 35.5 ইন্টু কত, 1 বাই হচ্ছে কত, 36.5, 36.5 কি টোটালটার আণবিক ভর, ইন্টু হচ্ছে কত ভাইয়া, 100%। এই হয়ে গেল তোমার কাহিনী। তো ক্লোরিনের পার্সেন্টেজটা তুমি বের করে ফেলো, এখানে এর পার্সেন্টেজটা বের করে ফেলো। এটা দেখো কত পাইছো, 2.74%, 2.74%। তার মানে তুমি হচ্ছে যে ক্লোরিনের পার্সেন্টেজটা কত পাবা আসলে, ক্লোরিনের পার্সেন্টেজ পাবা হচ্ছে 97.26%। এই পাবা, ক্লোরিনেরটা বের করে দেখো, এটাই পাবা। কি করলাম, দুইটা মিলে 100% হবে না, তো একটা পেয়ে গেছি আর একটা বিয়োগ করে দিছি, ডান। মডার্ন প্রবলেম রিকোয়ার্স আলট্রা মডার্ন সলিউশন। ওকে, আচ্ছা চলো আর কিছু যদি দেখি। তো আবার ক্লোরিনেরটা করছে, আচ্ছা যাই হোক, এখানে দেখো 35.5 বাই 36.5 ইন্টু 100 আমরা করলেও হবে, আবার 100% থেকে দুইটাকে বাদ দিলেও হবে। আবার ধরো কোনো মৌলে 3টা পরমাণু আছে, তুমি হচ্ছে একটা করলা, তারপরে বের করার জন্য আরেকটা 100 থেকে মাইনাস করে দিলে হবে, হবে না, ওখানে 3টার যোগফল না হচ্ছে তোমার 100, তারপরে দুটা বের করার পরে যদি তুমি 100 থেকে ওই দুইটারটা পরিমাণ বের করো, তাহলে আরেকটারটা কিন্তু পেয়ে যাবা, আরেকটা পেয়ে যাবা। যদি 4টা থাকে তাহলে এরকম ভাবে 4টার যোগফলের পরিমাণ হবে হচ্ছে 100, 5টা থাকলে, বুঝছো তো? আচ্ছা 5টা আছে এরকম যৌগ, চিন্তা হতে পারে, হ্যাঁ 5টা আছে এরকম যৌগ হয় নাকি ভাইয়া, দেখাবো, দেখবি, দেখ আমি একটা যৌগের নাম বলে দিই, এবং এখান থেকে হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। সেটা হচ্ছে যে তুমি যখন প্র্যাকটিক্যাল লাইফে থাকবা, বা তোমার হচ্ছে ক্লাস 9-10 ক্ষেত্রেও দেখা যাবে যে তোমাকে প্র্যাকটিক্যাল করতে দিবে, প্র্যাকটিক্যালে তুমি হচ্ছে যে টেস্ট টিউব নিয়ে যাও, হ্যাঁ টেস্ট টিউব কিনায়, ঠিক আছে, আলটিমেটলি প্র্যাকটিক্যাল ওরকম কিছুই করায় না, খুবই কমন জিনিসপাতি, পিচ্ছি জিনিসপাতি করায় দেয়, ঠিক আছে, সহজ জিনিসপাতি করায় দেয়, তুমিও 2-4টা অধক্ষেপ আর কালার দেখতে পারে, একেবারে সেই লেভেলে খুশি হয়ে যাও। তো যাই হোক, যেহেতু এটা মানে এরকম ভাবে চলতেছে না, তোমার জন্য আসলে এতটুকুই মানে এনাফ, দ্যাটস ওয়াই। সো আমরা আর এটাতে হচ্ছে তোমাকে মানে বেশি প্যারা দিব না। আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে 5টা যুক্ত আবার কোন যৌগ ভাইয়া, দেখো K2 H2 Sb2 O7, এটা কি আসলে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, কি নাম, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, আর ধরো যদি তোমাকে হচ্ছে যে যৌগ লিখে টেখে বলি, যে আমাদের এই যৌগমূলক সহ হচ্ছে যৌগটোগের কথা বলি, তাহলে তো এটার কোনো অভাবই নাই। পটাশিয়াম ডাইক্রোমেটে তো হচ্ছে যে 3টা যৌগ এরকম থাকে, তারপরে আরো যদি নিয়ে নেওয়া যায় তাহলে তো আরো বেশি থাকবে। যেমন হচ্ছে কিছু যৌগের কথা যদি আমি বলি, ধরো কিছু জটিল যৌগের কথা যদি বলি, সেখানে তো বেশি থাকবেই, ইজিলি বুঝাই যাচ্ছে, সেখানে তো বেশি থাকবেই। সো ওইরকম অত, বা জৈব যৌগের ভিতরে তার কোনো কথাই নেই, এত সেই বড় বড় যৌগ থাকবে, আরো তো বেশি থাকতে পারে। বাট এরকম এটাকে দেখে রাখো, এটা হচ্ছে K2H2Sb2O7, এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। কোন কাজে লাগে, সোডিয়াম আয়ন শনাক্তকরণের কাজে লাগে, সোডিয়াম আয়ন শনাক্তকরণে কাজে লাগে। এক্সট্রা ইনফরমেশন কিন্তু, ঠিক আছে ভাইয়া, শনাক্তকরণে একেবারে খাতায় লিখে রাখো, শনাক্তকরণে কাজে লাগে। এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম আসলে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট তৈরি করে, যেটা হচ্ছে অধক্ষিপ্ত হয়ে যায়, সাদা আকারের একটা অধক্ষেপ পড়ে। ডান, ওকে ডান। এবার চলো উদাহরণ, তো এগুলা তো আমাদের দেখা ভাইয়া। পানি, আরে এত কঠিন রে ভাই, পানির ভিতরে আমার হাইড্রোজেন আর অক্সিজেনের শতকরা সংযুক্তি হিসাব করো, পারবো এখন, পারবো নাকি অনেক কঠিন হয়ে গেছে? আচ্ছা পানির টোটাল ভরটা কত, যদি আমি ডিরেক্ট করে ফেলতে চাই, হাইড্রোজেনের পার্সেন্টেজ মনে করো না, আমরা ডিরেক্ট করতেছি, হাইড্রোজেন এর পার্সেন্টেজ সমান কি করব, হাইড্রোজেনের ভর কত, এত, কয়টা আছে হাইড্রোজেন, 2টা, বাই হচ্ছে কত করব, টোটাল যেটা পারমাণবিক ভর 18 গুণিত কত করব, 100, এটা হাইড্রোজেনের পার্সেন্টেজ বের হয়ে চলে আসলো। তারপরে অক্সিজেনের পার্সেন্টেজ যদি বের করতে চাই, পানির ভর কিন্তু 18 গ্রাম, ওই জন্য এটা ডিরেক্ট দিয়ে দিছি ভাই। আচ্ছা ইকুয়ালস টু কত দিব, অক্সিজেন কত 16 গুণিত কয়টা আছে, একটা, বাই হচ্ছে কত 18 ইন্টু কত দিব ভাইয়া, 100%। তাহলে দেখো এটার পার্সেন্টেজ চলে আসবে। বলো তো কোনো একটা যৌগে কোনো একটা মৌলের একক পার্সেন্টেজ কি কখনো 100% বা তার বেশি হইতে পারে? জিন্দেগিতে না।
যদি 100%ই হয়ে যায় তাহলে তো ওটা কোনো বেসিক্যালি যৌগই না, ওটা কোনো সিম্পল নিজেই একটা মৌল হয়ে গেল। হ্যাঁ, 100% কখন হবে? যখন হচ্ছে উপরের সংখ্যা আর নিচের সংখ্যা সমান, কেটে 1 হয়ে যাচ্ছে, তার সাথে 100 গুণ, তখনই 100% হবে, তাই না? আর 100%এরও বেশি কখন হইতে পারে? যদি উপরের সংখ্যাটা বেশি হয়। এখন কোনো একটা মৌলের আণবিক ভর কি তার যৌগের আণবিক ভরের থেকে বেশি হবে? কখনোই না, সম্ভবই না। দ্যাটস ওয়াই এটা কখনোই 100% বা তার বেশি হইতে পারে না। কোনো একটা যৌগে কোনো একটি মৌলের শতকরা সংযুক্তির পরিমাণ কখনোই 100% বা তার বেশি হইতে পারে না। ঠিক আছে, 100%ও কখনো হবে না, 100%-এর বেশিও হবে না, অবশ্যই তার থেকে নিচে হবে, তার থেকে কম হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এই যে দেখো আমরা যে সালফিউরিক অ্যাসিড করছিলাম না, ওরাও এখানে করে দেখাইছে। সালফিউরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, অক্সিজেনের শতকরা সংযুক্তি, হ্যানত্যানের সবকিছু শতকরা সংযুক্তি করে দেখাইছে। ওকে, করবা, ঠিক আছে, করবা। আমি বরঞ্চ তোমাকে এখানে এটা কি করেছে, অক্সিজেনের পারমাণবিক ভর এত, শতকরা সংযুক্তি যে 65.30, এটা কিন্তু মাত্রই করছিলাম ওই উদাহরণের ওখানে, তাহলে এখানে এটা জরুরি না। এই যে অ্যালুমিনিয়াম সালফেট যৌগে সালফার অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করো, এটা একটু তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এটা কেমনে করবো। আচ্ছা, Al SO4 Al2 SO4 3। আচ্ছা, প্রথমত তুমি ভালো ভাইয়া যে এটার আসলে ভর কতটুকু, মোলার আণবিক ভর, এটা আগে তুমি বের করবা, এর মোলার আণবিক ভর, কারণ ওটা দিয়ে তোমার ভাগ করতে হবে না, মোলার আণবিক ভর, সেটা যদি আমরা বের করতে চাই, আণবিক ভর। আমি যদি সিঙ্গেল সবগুলাকে নিয়ে কাজ করি, তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা আছে। অ্যালুমিনিয়ামের ভর কত ভাই? 27 গুণ 2 প্লাস, তুমি এখন কাজ করতে পারো, সালফেটের পুরো ভরটাকে 3 দ্বারা গুণ করতে পারো, অথবা সেপারেটলি সালফারকে 3 দ্বারা, অক্সিজেনকে 3 4 কত হয়ে যাবে? 12 দ্বারা গুণ করতে পারো। সো তোমার এটা টোটালি ইচ্ছা। তুমি এরকম করতে পারো যে ভাই আমি 3 দিয়ে গুণ করে দিব কি, সালফেটের যে পুরো ভর আছে সেটাকে। সালফারের পুরো ভরটা কত? এখানে হচ্ছে ভাই 32 সালফারের ভর, প্লাস হচ্ছে অক্সিজেনের 4 গুণিত মানে 16 গুণিত হচ্ছে 4, এই ভরটাকে আমরা এক্সট্রা 3 দ্বারা গুণ করে দিব। এটা সালফেটের পুরো ভর হলো সাথে 3 দ্বারা গুণ, এরকমও করতে পারো। অথবা তুমি যেটা কাজ করতে পারো সেটা হচ্ছে 32 গুণ 3, এখন এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? 32 গুণ 3 আবার হচ্ছে 16 গুণ 12, অথবা তুমি বলতে পারো 16 গুণ 4 গুণ 3, একই তো কথা। বিষয়টা বুঝতেছো? তার মানে বেসিক্যালি আমি যখন এটা হিসাব করব, এখানে সালফারের পরিমাণ কত আছে? 32 তার আণবিক ভর গুণিত 3। অক্সিজেনের পরিমাণ কত আছে? অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16, মানে আণবিক না, পারমাণবিক ভর হচ্ছে 16 গুণিত কত? 12। কিভাবে 12? 4টা অলরেডি ছিল, গুণিত 3 কত হয়? 12। ঠিক আছে, তাহলে তার মোলার আণবিক ভরটা এখানে কত হচ্ছে দেখি আমরা। এটা হচ্ছে ভাই 54, শোনো না, এটা হচ্ছে 80 গুণ 3 মানে হচ্ছে 80 গুণ 3 কেমনে পাচ্ছি? এটুকুর ভর হচ্ছে 80, 5 ষোলং 80 না, সরি, এটা 80 না তো, কত হচ্ছে এটা? 4 ষোলং হচ্ছে 64 আর হলো আমাদের 32, তো 64 আর 32 কত? 96। এটা আসলে 6 ষোলং 96 গুণিত হচ্ছে আমাদের 3। ওকে, তাহলে এই ক্যালকুলেশন যদি আমরা করি, 96 গুণিত 3 যদি করি, আমাদের যেটুকু বাদ যাবে সেটুকু হচ্ছে ধরো 300 হইতো, 100 হইলে 300 হইতো, 300 থেকে 4, 3 4 12 বাদ যাবে, তার মানে 288। 54 288, দেখো 318, 3 নং 27 আর 1 28, তার মানে এটুকু যদি যোগ করো তুমি, তাহলে এটা পাবা হচ্ছে 2, হাতে থাকে 1, 8 5 13 আর 1 14, 4 হাতে থাকলো 1, 2 আর 1 3, 342 গ্রাম পার মোল। ওরে কঠিন কাজ আল্লাহ। আচ্ছা, তারপরে আমরা বলবো কি, অ্যালুমিনিয়াম এর শতকরা পরিমাণ, শতকরা কত হবে ভাইয়া? 27 মানে তার পারমাণবিক ভর গুণিত তার সংখ্যা, হ্যাঁ, বাই হচ্ছে আমরা কত করব, তার যেটা পারমাণবিক মানে আণবিক ভর পাইলাম 342 গুণিত কত করব? 100%, এটা হয়ে গেল অ্যালুমিনিয়ামের। দেখো 27 গুণ 2 গুণিত 100 বাই হচ্ছে 342 মানে আসছে 15.78, তার মানে এটার পরিমাণটা কত আসছে? 15.78%। ডান। ঠিক একই রকম ভাবে অ্যালুমিনিয়ামের পরে যদি তুমি আসো এবার সালফার এর শতকরা পরিমাণ, সেটা কত আসবে দেখো তো। সালফারের ভরটা কত আসলে? 32 গুণিত সালফার আসলে আসিল কয়টা? এই যে যদি আমরা হচ্ছে যে এখানে একটু চিন্তা করি, তা সালফার গুণিত মানে সালফেট আছে কয়টা? 3টা সালফেট থাকার মানে প্রত্যেকটা সালফেটে একটা করে সালফার আছে, মানে 3টা সালফেটে কয়টা আছে? 3টা সালফার আছে, বাই হচ্ছে কত? 342 গুণিত 100%। ঠিক একই রকম ভাবে যদি আমরা বলি অক্সিজেন এর শতকরা পরিমাণ, তাহলে অক্সিজেনের পরিমাণটা কত হয়? 16 গুণিত কত হবে বলো তো? 4টা, একটাতে আসে 4টা, 3টাতে আসবে কয়টা? 12টা, গুণিত 16 গুণিত 12 বাই হচ্ছে 342 গুণিত কত? 100%। ডান, 100% ডান। যদি তাই ডান হয়ে যায়, তাহলে এই পার্সেন্টেজের পরিমাণটা কত? এই পার্সেন্টেজের পরিমাণ হচ্ছে 28
0.07%। এই পার্সেন্টেজের পরিমাণ যদি করো তাহলে সেটা হচ্ছে 56.14%। ডান। এগুলো হচ্ছে তোমার সেই উত্তর, কাঙ্ক্ষিত উত্তর। কত কত? এটা একটু ডিফারেন্ট টাইপের ছিল, তাই আমরা দেখাই দিলাম। সো আশা করি বুঝতে পারা গেছে তোমাদের, বুঝা গেছে না আমাদের অ্যান্সারগুলা? ডান, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, চলো নিজে করতে হবে। না জানি কত কঠিন, মাই গড, ভেরি কঠিন, টু মাচ কঠিন স্যার। সোডিয়াম ক্লোরাইড এই যৌগে সোডিয়াম এর এবং ক্লোরিনের শতকরা সংযুক্তি বের করো। এত কঠিন আল্লাহ। সোডিয়ামের প্রথমে আমরা ধরো আণবিক ভর বের করি। সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর কত হবে ভাই বলো তো? সোডিয়াম হচ্ছে ভাই 23 প্লাস ক্লোরিনেরটা কত? 35.5। তো আমরা একটু আগে করছিলাম, এটা 58.5 গ্রাম পার মোল থাকে। ওকে, আচ্ছা, এত কঠিন আল্লাহ। দেখো, সোডিয়াম এর শতকরা কত হবে? সোডিয়ামের শতকরা অংশ, সোডিয়াম মানে হচ্ছে 23, কয়টা আছে সোডিয়াম? একটা আছে, তারপরে তার টোটাল ভরটা কত? 58.5। ওরে বাবা কি কঠিন, 100। ঠিক আছে, এখানে যে ক্যালকুলেশন আসবে ঠিক একই রকম ভাবে যদি আমরা করি কার? ক্লোরিনেরটা, ক্লোরিন এর শতকরা পরিমাণ, এটা কি করব আমরা? ক্লোরিনটা কত ভাই বলো? 35.5 গুণ হচ্ছে আমাদের কয়টা আছে? একটা আছে ক্লোরিন, তারপরে সেটা কত? 58.5 ইন্টু 100%। কি কঠিন বাবা রে বাবা। ডান, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ক্লিয়ার কি না? কঠিন জিনিসপত্রগুলো কি ক্লিয়ার? ওকে, এবার শতকরা সংকেত থেকে আমরা যাব হচ্ছে, শতকরা সংযুক্তি থেকে আমরা যাব হচ্ছে ভাই কোথায় বলো তো? স্থূল সংকেতে। স্থূল সংকেত জিনিসটা কি সেটা একটু বুঝতে হবে, তাহলে আমরা সেখানে নির্ণয় করতে পারবো কিনা, সেখানে যাইতে পারবো কিনা সেটা বুঝতে পারবো। বুঝছো? সো স্থূল সংকেতের বাংলা হিসাবটা যদি আমি একটু বুঝাই, সেটা হচ্ছে যে ধরে নাও আমি এই একটা যৌগ ড্র করলাম। এটা কি তোমরা চেনো? এটা কি? এটা হচ্ছে ভাইয়া বেনজিন। এই বেনজিনের সংকেতটা হচ্ছে C6H6। এটা হচ্ছে তার আণবিক সংকেত। এই সংকেতটাকে কি বলতে পারি? এক অণুর সংকেত যেহেতু, তাই এটাকে আমরা বলবো হচ্ছে মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত। আর এটা স্থূল সংকেত বা ইম্পেরিক্যাল ফর্মুলা যেটা, সেটাকে বলা হয় হচ্ছে কি? ইম্পেরিক্যাল ফর্মুলাটা হবে হচ্ছে, দেখো তো 6 আলহামদুলিল্লাহ আরামসে কি হয়ে যায়? কেটে যায় না? তো 6 যদি আরামসে কেটে যায় তাহলে এখানে থাকে কি? CH। এটা হচ্ছে তার মানে এখানে যখন তার আমরা শুধু জাস্ট তার অনুপাত বুঝাচ্ছি, কার্বনের অনুপাত আর হাইড্রোজেনের অনুপাত হচ্ছে এক্স্যাক্টলি সমান, তাহলে এই জিনিসটাকে বলবো হচ্ছে তার আমরা স্থূল সংকেত বা ইম্পেরিক্যাল ফর্মুলা। স্থূল সংকেত বা ইম্পেরিক্যাল ফর্মুলা, বা দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? ঠিক একই রকমই ভাবে আমি যদি একটা সুক্রোজ বা চিনির সংকেতটা লিখতে চাই, তাহলে সেটা হবে হচ্ছে, দেখো এই যে এরকম C6H12O6। এই যে ফর্মুলাটা, সেটা হচ্ছে একটি গ্লুকোজ বা ফ্রুক্টোজ, যাই বলো না কেন, ফ্রুক্টোজ, বা তুমি বলতে পারবে হচ্ছে গ্লুকোজ এর সংকেত, গ্লুকোজ বা ফ্রুক্টোজের সংকেত। বুঝা গেছে? গ্লুকোজ বা ফ্রুক্টোজের সংকেত C6H12O6। এটা হচ্ছে কি সংকেত? তার আণবিক সংকেত, আণবিক। ওকে, আচ্ছা, এটারই স্থূল সংকেত কি? আমরা তো 6 দ্বারা কাটতে পারি না ভাইয়া, তাহলে এটা কি থাকে? C1H2O। এই যে অনুপাত সম্বলিত যে সংকেতটা, এটাকে বলতেছি আমরা কি? তার স্থূল সংকেত বা ইম্পেরিক্যাল ফর্মুলা। তাহলে বলো স্থূল সংকেত আর আণবিক সংকেতের হিসাবটা বোঝা গেছে কিনা? আণবিক সংকেতে কোনটা কতটুকু পরিমাণ করে আছে সেটা আমরা উল্লেখ করি, কিন্তু স্থূল সংকেতের ক্ষেত্রে আমরা এটা উল্লেখ করি না, আমরা এটার জাস্ট অনুপাতটা উল্লেখ করি। কত? অনুপাতটা, যেখানে কোনো কিছু কাটার নাই। যেমন ধরে নাও হচ্ছে আমাদের Al2O3, এখানে কি কোনো কিছু কাটার আছে? না। তো অ্যালুমিনিয়াম 2 অনুপাত, অক্সিজেন কত অনুপাত? 3 অনুপাত। এটার স্থূল সংকেত, আণবিক সংকেত সেম। ঠিক আছে? এবং এটা আমরা কখনো ভগ্নাংশ আকারে লিখি না, আমরা সাধারণত হচ্ছে পূর্ণ সংখ্যায় লেখার চেষ্টা করি। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি বুঝা গেছে। এখন আমরা শতকরা সংযুক্তি থেকে কিভাবে ওখানে যাব, এই কথাটা এখানে বলা আছে। বুঝছো? আমি যদি তোমাকে একটু রিডিং দেই, তাহলে তুমি বইয়ের সাথে এটা মিলাতেও পেরে যাবা। আমরা আণবিক সংকেত ধারণাভাবে পরিচিত হয়েছি, অনেকবার ব্যবহার করেছি। আণবিক সংকেত দেখে আমরা একটা অণুকে কতগুলো পরমাণু আছে সেটা বের করতে পারি। একটা অণুতে বিভিন্ন পরমাণুর সংখ্যা অনুপাত দেখানোর জন্য, পরমাণু সংখ্যার অনুপাত বোঝানোর জন্য, যে স্পেসিফিক্যালি এটা বুঝতে হবে, অনুপাত বোঝানোর জন্য স্থূল সংকেতের
ধারণাটি প্রবর্তন করা হয়েছে। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড অণুতে H2O2 দুইটি হাইড্রোজেন দুইটি অক্সিজেন পরমাণু ব্যবহার হয়েছে। দেখতে পাচ্ছ H2O2 হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যার যথাক্রমে দুইটা করে, কাজেই তাদের অনুপাত কত 1:1। এর স্থূল সংকেত হচ্ছে কত HO। জাস্ট এটা কার হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেতের কথা হচ্ছে কত বললাম, এটা আণবিক আর এটা হচ্ছে কি তার স্থূল, এটা হচ্ছে তার ভাই স্থূল আর এটা হচ্ছে তার আণবিক। বুঝছি কি না? বুঝছি আশা করি। ওকে, তো এখন যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলো জাস্ট অনুপাত প্রকাশ করে সেটাকে আমরা কি বলবো, তার স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা। ক্লিয়ার? আর মলিকুলার ফর্মুলাতে হচ্ছে আণবিক সংকেত, যেখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো পরমাণু আছে স্পেসিফিক্যালি। যদি কোনো যৌগের ভেতরকার মৌলগুলি শতকরা সংযুক্তি আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর জানা থাকে তাহলে খুব সহজেই যৌগটির স্থূল সংকেত বের করতে পারা যাবে। স্থূল সংকেত বের করাটা হচ্ছে সহজ। তারপরে হচ্ছে যে এটা আমরা কিটা বের করতে পারি, স্থূল সংকেত বের করাটা খুবই সহজ। স্থূল সংকেতটা বের করা, তারপরে স্থূল সংকেত বের করার পরে তুমি যা হচ্ছে চাইলে বের করতে পারবা কি আণবিক সংকেত। স্থূল সংকেত থেকে আবার আণবিক সংকেত বের করা যায়, সেক্ষেত্রে তো আর যেটা ভর মলার আণবিক ভর সেটা তোমাকে জেনে থাকা লাগে। আমি ওখানে যাচ্ছি। আচ্ছা, শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করার কয়েকটা ধাপ রয়েছে, যে ধাপটা মানে নিচে দেওয়া আছে। এটা খুবই সহজ ভাইয়া, বেসিক নিয়ম একেবারে খুবই সহজ। আমি তোমাকে হচ্ছে যে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল ধরো হচ্ছে যে এখানে অলরেডি একটা নিয়ম দিয়েই দিছে, বুঝছো? ওকে, সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি তোমাকে এই নিয়মগুলো যেটা এখানে বলে দিছে না, এই নিয়মগুলো আমি বলে দিচ্ছি, একেবারে খুব ভালো মতন শিখো। এটা কি আমরা বলতেছি এই জিনিসটাকে যে শতকরা সংযুক্তি থেকে ভালো করে শিখো, কারণ এটা শিখতে পারলে ওই আণবিক সংকেত বের করাটাও হচ্ছে ডাল ভাত। শতকরা সংযুক্তি থেকে যৌগের কোন সংকেতে যাব আমরা, স্থূল সংকেত। ওকে, সো আমরা যে ধাপগুলো আছে সেটা হচ্ছে শতকরা সংযুক্তি, তাহলে তোমাকে দেয়া থাকবে প্রথমত তোমার 1টা 2টা 3টা 4টা যতগুলো মৌলই থাকুক তাদের শতকরা সংযুক্তি দেয়া থাকবে, বা শতকরা সংযুক্তি বের করার কোনো একটা উপায় দেয়া থাকবে। হ্যাঁ, ধরে নাও তোমাকে বলতেছে যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন মিলে একটা মৌল গঠিত, কার্বন আর হাইড্রোজেনের মানে যৌগ গঠিত, কার্বন আর হাইড্রোজেনের শতকরা সংযুক্তি দেওয়া আছে, অক্সিজেন একটা দেওয়া নাই, বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে। 100 থেকে যদি আমরা এই দুইটাটা বাদ দিই তাহলে তো আমার অক্সিজেনটা চলে আসলো। কেন? কারণ 3টা মিলেই তো যৌগটা গঠিত, তাহলে 3টা মিলে অবভিয়াসলি 100% হবে, বেসিক হিসাব। আচ্ছা, তো যাই হোক, তো শতকরা সংযুক্তি দেওয়া আছে ধরো কোশ্চেনে, এখন তার স্থূল সংকেতটা বের করবো আমরা। সো আমাদের যে প্রথম ধাপ, ফার্স্ট যে ধাপ, সে প্রথম ধাপে আমাদেরকে যে কাজটা করতে হবে ভালো করে বুঝো। প্রথম ধাপের ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটির শতকরা সংযুক্তি, হ্যাঁ, প্রত্যেক মৌলের শতকরা প্রত্যেক মৌলের শতকরা সংযুক্তিকে নিজ নিজ আণবিক সংকেত দ্বারা ভাগ, কি বললাম, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ। পারমাণবিক ভর কিন্তু কি হয়ে গেল কেন, পারমাণবিক ভর দ্বারা ভাগ। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে একটা তুমি নাম্বার পাইলা। ধরো হচ্ছে 3টা মৌল আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, প্রত্যেকেরই পার্সেন্টেজ দেওয়া আছে। কার্বনকে ভাগ করবা কত দ্বারা, তার 12 দ্বারা, কার্বনের যে পার্সেন্টেজ সেটাকে ভাগ করবা কত দ্বারা, 12 দ্বারা। তারপরে হচ্ছে হাইড্রোজেনকে ভাগ করবা কত দ্বারা, তার মোলার আণবিক ভর যেহেতু বলছে তার মানে হচ্ছে যে কত দ্বারা, 1 দ্বারা। পারমাণবিক ভর যেহেতু বলছে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ, এই যেখানে উল্লেখ করে দিছে না, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ। তারপরে অক্সিজেন আছে, সেটাকে ভাগ করবা কত দ্বারা, 16 দ্বারা। 3টা ভাগফল পাইলা না? 3টা ভাগফলের মধ্যে ওই 3টা ভাগফলকে আমরা হচ্ছে লিখবো এটাকে 2 নাম্বার স্টেপটা হচ্ছে ভাইয়া যে আমাদের যে ভাগফলগুলো আসলো, তো আমাদের যে ভাগফলগুলো আসলো, ভাগফলগুলোকে যে কয়টা ভাগফলই আসবে, একাধিক আসবে অবশ্যই, মিনিমাম তো 2টা আসবে, ভাগফলগুলোকে পুনরায় তন্মধ্যে আবার কি জিজ্ঞাসা করতে পারো, সমস্যা নেই, বুঝাচ্ছি। তন্মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ, তন্মধ্যের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, যেহেতু অনুপাত না, সংখ্যা দ্বারা ভাগ। ওকে,
এই নিয়মটা কি বোঝাচ্ছে? প্রত্যেক মৌলের শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা প্রথমে ভাগ করব, তারপরে ভাগফলগুলোকে, যে ভাগফলগুলো তুমি পাইলা, ওই ভাগফলগুলো ধরো হচ্ছে 3টা তুমি ভাগফল পাইলা, ওই 3টা ভাগফলের ভিতরে যে সংখ্যাটা সব থেকে ক্ষুদ্রতম বা 2টা সমান হয়ে গেছে এবং 2টাই ছোট, তাহলে যে ওইটার ভিতরে যে কোনো একটা বা ওই সংখ্যাটাই আর কি, ওই সংখ্যাটা দ্বারা প্রত্যেকটা ভাগফলকে পুনরায় ভাগ করব আমরা। প্রত্যেকটা ভাগফলকে পুনরায় ওর মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা দ্বারা ভাগ করব। বুঝছো? ধরো 3টা বা 4টা ভাগফল পাইলা, ধরো 4টা মৌল থাকলে 4টা ভাগফল পাবা, 2টা মৌল থাকলে 2টা ভাগফল পাবা, যদি 3টা মৌল থাকে 3টা ভাগফল পাবা। হ্যাঁ, সাধারণত 3টা মৌল সব থেকে বেশি থাকে। তো যদি 3টা মৌল পাও 3টা ভাগফল পাবা। ওই 3টা ভাগফলকে তার মধ্যে যেটা ক্ষুদ্রতম সেই ক্ষুদ্রতমটা দ্বারা ভাগ। ধরো 3টাই সমান, তাহলে যে কোনো একটা দিয়ে সবগুলোকে ভাগ। বুঝছো? সবগুলো ওই ভাগফলগুলোকে ভাগ। কাদেরকে ভাগ? ভাগফলগুলোকে ভাগ। এগুলা যেন মনে থাকে। তাহলে ভাগফলগুলোকে ভাগ পে করলেই তুমি আসলে যে জিনিসটা পেয়ে যাবা সেটা হচ্ছে ভাই, এই ভাগফলগুলোকে যদি তুমি ভাগ করো তাহলে আমরা আরামসে, যাকে বলে ভাগফলগুলোকে যদি ভাগ করি তাহলে অতঃপর প্রাপ্ত, তারপরে আমরা যেটা পাইলাম, কি পাইলাম? অতঃপর প্রাপ্ত সংখ্যাগুলোই হচ্ছে প্রতিটি মৌলের অনুপাত, প্রতিটি মৌলের অনুপাতের পরিমাণ। ঠিক আছে? এক্ষেত্রে ভগ্নাংশ আসলে যদি ভাগফল 0.45 আসছে, ধরো মানে 45 না 0.5 আসছে এরকম টাইপের, তো যদি ভগ্নাংশ আসলে ক্ষুদ্রতম যে সংখ্যা দিয়ে গুণ করলে তাদের সবাইকে আসলে মানে কোনো একটা পূর্ণ সংখ্যায় পরিণত করা যায়, সেটা দ্বারা গুণ করে নিতে হয়। ভগ্নাংশ আসলে ক্ষুদ্রতম, সাধারণত আসে না, বাট তারপরে যদি চলে আসে, ক্ষুদ্রতম যে সংখ্যা দ্বারা গুণ করলে সকলেই পূর্ণ সংখ্যা হয়, সেটা দিয়ে গুণ করে দিতে হবে, গুণ করে দেওয়া। ডান? সেটা দিয়ে গুণ করে দেওয়া। ক্লিয়ার? এক্ষেত্রে ভগ্নাংশ আসলে ক্ষুদ্রতম যে সংখ্যা দ্বারা গুণ করলে সকলেই পূর্ণ সংখ্যা হয়, সেটা দিয়ে গুণ করে দেওয়া, সেটা দিয়ে গুণ করে দিলাম। এবং আমি বলি যে হচ্ছে যে যদি কখনো দেখি 1.99 আসতেছে এরকম, তারপরে হচ্ছে যে 2.001 আসতেছে এরকম, তাহলে এই জিনিসগুলোকে আমরা পূর্ণ সংখ্যা ধরে নিব। ঠিক আছে? দশমিকের পরে উপেক্ষণীয় সংখ্যা আসলে বা মানে পূর্ণ সংখ্যার খুব কাছাকাছি আসলে সেটাকে পূর্ণ সংখ্যা বা দশমিকের পরের সংখ্যাটাকে উপেক্ষা করা। এই একটা কথা, এই একটা নিয়ম, এটাকে লিখলেও হয় না লিখলেও হয়, সমস্যা নেই। ইটস টোটালি আপ টু ইউ, এটা সম্পূর্ণই তোমার উপরে। কি বলতেছি আমরা? যে দশমিকের পরে পূর্ণ সংখ্যার খুব কাছাকাছি, ভ্যালু, খুব কাছাকাছি বলি এটাকে, কাছাকাছি শুধু না, খুব কাছাকাছি ভ্যালু আসলে মান থাকলে পূর্ণ সংখ্যা নেওয়া, এত ডিটেলসে বইয়ে লেখা নাই, পূর্ণ সংখ্যা নেওয়া, হ্যাঁ, এবং দশমিকের পরে উপেক্ষণীয় সংখ্যা থাকলে তা উপেক্ষা করা, তাহলে তোমার রেজাল্টটা ভালো আসবে। কারণ আমরা যখন পার্সেন্টেজ লিখি সব গুণটা তো লিখি না, বুঝো না? ওখানে কিছুটা এরর থেকে যাচ্ছে না? দশমিকের পরে উপেক্ষণীয় অংশ থাকলে তা উপেক্ষা করা, তোমার কিন্তু আসলে ওই প্রথম 1 2 3 নিয়মেই কিন্তু ডান, 1 আর 2 এর ভিতরে ডান বা 1 2 3 এর না ডান, উপেক্ষা করা ডান, কিন্তু এটা কিন্তু ডান। বুঝছো জিনিসটা? চলো আমি যদি দেখাই, এখানে যে নিয়মগুলা বলছে না ভাই, ধাপ 1 ধাপ 2 ধাপ 3, এটা যা বলছিলাম এক্স্যাক্টলি তাই বলছে। বুঝছো? আচ্ছা, এবং হচ্ছে এই যে ধাপ 4 এখানে বলে দিছে হ্যান এরকম ধরা যাক একটা কোশ্চেন বলছে, চলো এই কোশ্চেনটা তোমাকে বুঝাই। ধরা যাক এখানে বলতেছে যে আমাদের কোন যৌগে কার্বনের শতকরা সংযুক্তি হচ্ছে 92.31% এবং হাইড্রোজেনের শতকরা সংযুক্তি হচ্ছে 7.69%, যৌগটির স্থূল সংকেত বের করব।
স্থূল সংকেত বের করব। তাহলে আমরা বললাম প্রথমে কি, প্রথমেই হচ্ছে আমার যেটা কাজ করতে হবে, মৌলগুলির শতকরা সংযুক্তিকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ। মৌলগুলির, তাহলে মৌলের শতকরা সংযুক্তিকে, মৌলের নিজ নিজ শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ, এটুকু লিখলা। তারপরে যদি লিখো তাহলে হচ্ছে কার্বনের পরিমাণটা কি পাবা তুমি আসলে, কার্বন ইজ ইকুয়ালস টু কত লেখা যায়, কত পার্সেন্টেজ ছিল এটা, 92.31 ভাগ তুমি কত করবা ভাইয়া 12, এটা করলা, এখানে একটা ভাগফল আসলো। তারপর হাইড্রোজেনের যেটা ছিল সেটা কত ছিল ভাইয়া, 7.69 ভাগ হচ্ছে তোমার 1, হাইড্রোজেনেরটা তো 1, তার মানে 7.69ই আসলো। আর এটা আসবে কত, এটা আসছে হচ্ছে 7.69, এটাও আসছে 7.69। এখন বলছিলাম ভাগফলের মধ্যে যেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা সেটা দ্বারা সবাইকে ভাগ। তো আমার এখানে বলা আছে ভাগফলগুলোর মধ্যে থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দ্বারা প্রত্যেক ভাগফলকে ভাগ করি। তাহলে ভাগফলের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা আসলে 7.69, সেটা দ্বারা যদি প্রত্যেক ভাগফলকে এগেন ভাগ করি তাহলে কার্বনেরটা দাঁড়াবে কত, 7.69 বাই হচ্ছে 7.69 মানে হচ্ছে আমাদের 1, হাইড্রোজেনেরটাও দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের কত, সেম টু সেম, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 1। তাহলে এটার স্থূল সংকেতটা কি, যেহেতু এখানে কোনো পূর্ণ মানে সংখ্যায় আসছে, কোনো গুণ করার দরকার নাই, কোনো উপেক্ষা করার দরকার নাই, তার মানে তার স্থূল সংকেতটা দাঁড়াচ্ছে হচ্ছে C1H1, বা আমরা বলতে পারি CH, এরকম স্থূল সংকেতটা। স্থূল সংকেত কিন্তু শেষ, আর কিচ্ছু নাই, এখানে পর্যন্তই কিন্তু স্থূল সংকেত। এখান থেকে যদি তার এক্স্যাক্টলি আণবিক সংকেত বলে দেয় বের করতে, তাহলে অবশ্যই তোমাকে আসলে কি লাগবে, আণবিক ভরটা লাগবে, তার আণবিক ভরটা লাগবে, তাছাড়া আণবিক সংকেত বের করতে পারবে না। যেমন এখানে আরো কোশ্চেন আছে, দেখো কোন যৌগের শতকরা সংযুক্তি হাইড্রোজেন এত, সালফার এত, অক্সিজেন এত, মনে হচ্ছে এটা সালফিউরিক অ্যাসিড হইতে পারে, হ্যাঁ, সংযুক্তি বের করো। তাহলে আমরা প্রথমে এই জিনিসটাতে কি লিখবো, প্রথমেই হচ্ছে যেই আমাদের বাংলা হিসাব, বাংলা কথা, সেটা হচ্ছে লিখে দিব কি, সেটা হচ্ছে যে প্রত্যেক মৌলের শতকরা পার্সেন্টেজকে বা শতকরা পরিমাণকে তার নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ, এটাই বলে দিছে, প্রত্যেক মৌলের শতকরা সংযুক্তিকে নিজস্ব পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ। তাহলে হচ্ছে হাইড্রোজেনেরটা কত হচ্ছে পারমাণবিক ভর দ্বারা 2.04 বাই হচ্ছে ভাইয়া 1, তার মানে হচ্ছে 2.04 পাচ্ছ তুমি। তারপরে বলতেছে সালফারেরটা কত হবে আসলে 32.65 ভাই হচ্ছে তুমি হচ্ছে করবা 32, তাহলে এখানে পাবা হচ্ছে তুমি আসলে কত 1.02। তারপরে আছে অক্সিজেনের মানটা, এটার পার্সেন্টেজ পাবা, কিন্তু অক্সিজেনটা কত 65 বলতেছে হচ্ছে 30, তারপরে হচ্ছে এখানে 16 দ্বারা ভাগ করবা, তাহলে এখানে পাচ্ছ হচ্ছে তুমি 4.08। এরপরে প্রত্যেক মানে ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রত্যেক ভাগফলকে ভাগ। তাহলে আমরা এটা লিখবো, ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রত্যেক ভাগফলকে, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রত্যেক ভাগফলকে ভাগ, মানে আবার কিন্তু তার পার্সেন্টেজকে ভাগ করতে যাও না, ভাগফলকে ভাগ করব। ভাগ করলে আমরা কি পাই, হাইড্রোজেনটা পাবো হচ্ছে 2.04 বাই হচ্ছে 1.02, মানে কত পাবো ভাইয়া 2। ওকে, এটাকে 2 দ্বারা গুণ করো তাহলে এটা হবে, এমন হবে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর অক্সিজেনের মানটা কত পাবা বলো তো, অক্সিজেনের মানটা পাবা হচ্ছে তুমি এটা 1.02, সরি অক্সিজেন কেন, তারপরে হচ্ছে সালফার যাওয়া লাগবে আমাদের, সালফারের মানটা কত পাবা 1.02 বাই হচ্ছে 1.02, মানে হচ্ছে কত আসলে 1। তারপর অক্সিজেনের মানটা কত পাবা আসলে 4.08, 1.02, তার মানে এটা কত পাবা আসলে 4। ঠিক আছে না, তাদের অনুপাতটা পেয়ে গেলা, কোনো কিচ্ছু করার দরকার নাই। তাহলে আমরা প্রত্যেকেরটাকে তার যদি আণবিক সংকেত লেখার মতন করে লিখে দিই H2SO4, এমন হচ্ছে তার টোটাল পরিমাণটা। তাহলে আমাদের স্থূল সংকেতটা কি দাঁড়াচ্ছে, স্থূল সংকেতটা হচ্ছে দাঁড়াচ্ছে এমন, স্থূল সংকেতটা দাঁড়াচ্ছে এমন। ক্লিয়ার কনসেপ্টটা, H2SO4 ডান। দেখো স্থূল সংকেত দাঁড়াচ্ছে হচ্ছে তার H2SO4, এখানে তুমি 1টা দেওয়াটা জরুরি না, তুমি পাইছো 1 দিতেও পারো, ইচ্ছা, ওরা যেমন হচ্ছে দিয়ে রাখছে, তোমার হচ্ছে বুঝতে যেন কোনো প্রকার সমস্যা না হয় তাই তুমি দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আবার ধরো একটা প্রবলেম দেওয়া আছে, একটা যৌগে হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে, কি বলছে এখানে, একটা যৌগে কি রয়েছে আমাদের, হাইড্রোজেন অক্সিজেন আছে, হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুক্তির পরিমাণ যথাক্রমে এত এবং এত, এদের স্থূল সংকেত নির্ণয় করো, আর কিন্তু কিছু দেওয়া নাই। তাহলে আমরা হাইড্রোজেনটাকে মানে প্রথমে কি করব, প্রথমে তার যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজগুলোকে প্রত্যেকের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব, মানে হাইড্রোজেনকে ভাগ করবো 1 দ্বারা, অক্সিজেনের যেটা মানে পার্সেন্টেজ আছে সেটাকে ভাগ করবো আসলে কত দ্বারা, 16 দ্বারা ভাগ করছি, এখানে পাইছি 11.11, এখানে পাইছি 5.55। তাহলে এরপরে আমরা এই ভাগফলগুলোর ভিতরে যেটা ক্ষুদ্রতম
দুইটার ভিতরে ক্ষুদ্রতমকে 5.55, সেটা দিয়ে প্রত্যেক ভাগফলকে ভাগ করব। তাহলে আমরা 5.55 দিয়ে যদি একে ভাগ করি পাই হচ্ছে আমরা 2, আর যদি আমরা কাকে ভাগ করি ভাই অক্সিজেনকে ভাগ করি পাই হচ্ছে আমরা 1। তাহলে আমাদের সংকেতটা কি দাঁড়ায় গেল, হাইড্রোজেন পেলাম 2, এটা পেলাম 1, তার মানে H2O, এটা হচ্ছে পানির সংকেত, আসলে পানির সংকেত। আসলে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, এখান থেকে একটা কোশ্চেন তুমি পাবাই। ওকে, আচ্ছা এই চলো নিজে করতে বলছে, ওরে কঠিন কি যে হবে আল্লাহ জানে। আচ্ছা দেখো এখানে কি বলতেছে একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেল 3 গ্রাম কার্বন পরমাণু 8 গ্রাম অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে, সেই যৌগের স্থূল সংকেত নির্ণয় করো। দেখো এখানে কিন্তু একটু কাহিনী আছে। কেমন কাহিনী আছে, মানে এখানে যে যৌগটা গঠন করছে সেটা কি আসলে বলছে 3 গ্রাম কার্বন পরমাণু 8 গ্রাম অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তার মানে টোটালটা কত হয়েছে আসলে 11 গ্রাম না। এখানে কিন্তু তোমার পার্সেন্টেজ বলে দেয়নি, পার্সেন্টেজটাই তোমাকে প্রথমে বের করতে হবে। টোটালে কত গ্রাম বলে দিচ্ছে, তাহলে তার যে অণুটা গঠন করেছে ওই অণুর আণবিক ভর, অণুর ভর যেটা গঠনকৃত মানে গঠনকৃত বা গঠিত অণুর ভর কত আসলে 11 গ্রাম, 8 + 3। তার ভিতরে কার্বনের শতকরা পরিমাণটা আসলে কত হচ্ছে বলো তো ভাই, 3/11 গুণিত 100%, এমন না? তারপরে আমরা বলতে পারি হচ্ছে অক্সিজেন এর শতকরা পরিমাণটা কত, 8/11 গুণিত হচ্ছে 100%, এমন না? বলো তো 3 গুণিত 1, যেহেতু 1 করেই আছে, আমরা তো জানি না কে কতটুকু আছে, হিসাবটা তো এরকমই, এমন না পার্সেন্টেজ। তাহলে চলো দেখি আমরা হচ্ছে এটার কত পার্সেন্টেজ কে আছে সেটা যদি একটু বের করে ফেলি, তাহলে আমরা বলতে পারবো এখানে কত, 300 ভাগ হচ্ছে ভাই আমাদের 11, তাহলে এটা হচ্ছে 27.27%। এটা কার্বনটার পরিমাণ, পার্সেন্টেজ দেওয়া নাই, ওটাই আগে কিন্তু বের করতেছি। তারপরে 8, মানে এটাকে যদি আমরা এমন করি 800 ভাগ 11, এটাকে যদি এমন করি থাকতে হচ্ছে ভাই আমাদের 72.73%, এমন। দেখো পার্সেন্টেজ বের করে ফেলছি। এবার তার যখন আমাকে স্থূল সংকেত বের করতে হবে, খুবই বাংলা হিসাব কি, এই যে প্রত্যেকের পার্সেন্টেজ থেকে প্রত্যেকের পার্সেন্টেজ বা বলতে পারো বা প্রত্যেকের হচ্ছে যে শতকরা পরিমাণকে নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। স্টেপ তো মাত্র দুইটাই, এটা দ্বারা ভাগ করবো একবারে, তারপরে হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যা পাবো সেটা দ্বারা আবার ভাগ। আচ্ছা তাহলে যদি ভাগ করি তাহলে কার্বন প্রথমে না, হ্যাঁ কার্বন থাকে কত ভাইয়া 27.27 ভাগ হচ্ছে ভাইয়া 12 ইকুয়ালস টু কত থাকে বের করবো। অক্সিজেনেরটা থাকবে কত আমাদের 72.73 বা 73 বাই হচ্ছে কত থাকবে 16 ইকুয়ালস টু কত থাকবে। চলো এটা যদি একটু বের করি, তাহলে আমাদের প্রথমটা থাকে হচ্ছে আসলে কত 27.7 ভাগ হচ্ছে আমাদের ভাইয়া 12, 2.2725 এমন থাকে। আচ্ছা আর তারপরে যদি আমরা এমন করি যে 72.73 ভাগ হচ্ছে আমাদের 16, তাহলে থাকে হচ্ছে 4.5456 এমন থাকে। এখন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আবার সবাইকে ভাগ, তাই কি না? ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কি আবার সবাইকে ভাগ না? সো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এখন হচ্ছে বলবো যে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সবাইকে ভাগ, তাহলে সবাইকে যদি ভাগ করি তাহলে আমাদের অক্সিজেনের পরিমাণটা, ধরো এটা এখান থেকে করি, এটুকুর ভিতরে করে ফেলি, হ্যাঁ তাহলে যদি ভাগ করি তাহলে আমাদের কার্বনের পরিমাণটা কত থাকে আমাদের 2.2725, এটাকে যদি 2.27 হ্যাঁ 2725 দ্বারা ভাগ করি থাকে হচ্ছে 1, এবং অক্সিজেনের পরিমাণটাকে যদি আমরা ভাগ করি 4.5456 বাই হচ্ছে যদি আমরা কত দ্বারা ভাগ করি 2.2725 দ্বারা ভাগ করি তাহলে থাকে হচ্ছে 2.001 এমন, বুঝছো? অথবা 2 এর কাছাকাছি একেবারে। তাহলে আমাদের এটার আসলে স্থূল সংকেত কি থাকতেছে, স্থূল সংকেত C1O2 বা বলতে পারো কার্বন ডাই অক্সাইড। ডান, এটা তো হচ্ছে আমাদের সেই অ্যান্সার। বোঝা গেছে নাকি বোঝা যায় না বলো তো, পারবো? ডান, শেষ কিন্তু, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। ওকে,
তাহলে স্থূল সংকেত নির্ণয় করতে যদি আমাদেরকে দেয় শতকরা সংযুক্তি দিয়ে দেওয়া থাকাকালে, এটা যেমন শতকরা সংযুক্তি দিয়ে দিছে, এমনও হতে পারে যে শতকরা সংযুক্তিতে দেওয়া নাই, যেমন এখানে কাজ নিজের যে কাজটা দেখো এটার কথাই বলতেছিলাম, শতকরা সংযুক্তি দেওয়া নাই বাট নির্ণয় করার উপায়টা দেওয়া আছে বা প্রসেসটা দেওয়া আছে। তাহলে আগে তোমাকে শতকরা সংযুক্তিটা বের করতে হবে, তারপরে সেখানকার যে সিম্পল ধাপটা ছিল ওই ধাপগুলো বাকিটা হচ্ছে সেম। কি ধাপ ছিল? ওই বাংলা ধাপ, যেটা মানে হচ্ছে প্রথমে ভাগ করবা। কি দিয়ে ভাগ করবা? প্রথমে হচ্ছে আমরা তার প্রত্যেকের আণবিক সংখ্যা, আণবিক ভর মানে পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। বারবার বলতেছি কিন্তু কোন ভর দ্বারা? পারমাণবিক ভর দ্বারা। আণবিক ভর দ্বারা আবার কেউ ভাগ করে বসো না, পারমাণবিক ভর দ্বারা ভাগ করব, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ। তারপরে যে ভাগফলগুলো পাবো সেটার মধ্যে যেটা ক্ষুদ্রতম ভাগফল থাকবে সেটা দিয়ে প্রত্যেক ভাগফলকে আবার ভাগ, তাইলেই ডান। ক্লিয়ার? এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা পার্টের মধ্যে, এটা আবার আরো ডাল ভাত। হ্যাঁ, ওই যে সেটা হচ্ছে যৌগের আণবিক সংকেত নির্ণয়। ঠিক আছে, মানে শতকরা সংযুক্তি থেকে যৌগের আণবিক সংকেত। আমি তোমাকে জিনিসটা বুঝাই দিই, জিনিসটার প্রসেসটা কেমন। প্রথমে হচ্ছে এই আণবিক সংকেতে বের করতে গেলে তোমাকে ভায়া হয়ে যেতে হবে। হ্যাঁ, শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত নির্ণয় করতে গেলে তোমাকে প্রথমত অবশ্যই হচ্ছে যে পারমাণবিক মানে তার স্থূল সংকেত বের করতে হবে। প্রথমত তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে তার স্থূল সংকেত, মাস্ট স্থূল সংকেত বের করতে হবে। স্থূল সংকেতের পরে তার আণবিক ভর দেওয়া থাকবে, আণবিক ভর দেওয়া থাকলে সেই ভর অনুযায়ী তুমি আসলে আণবিক সংকেত পাবা, সংকেত পাওয়া যাবে। আচ্ছা, তোমাকে এখন এই স্থূল সংকেত আর আণবিক সংকেতের মধ্যে যে বেসিক কাহিনীটা সেটা যদি একটু আমি বলি, তাহলে এখানে দেখো তো ভাইয়া, এই যে দেখো তো C6H12O6, এটা কি তার স্থূল সংকেত নাকি আণবিক সংকেত? এটা হচ্ছে তার আণবিক সংকেত। আমি স্থূল সংকেতের ওখানে লিখছি ভুল করে, দ্যাটস ওয়াই আমি এটাকে এখন সরাই এখানে লিখে ফেললাম। ওকে, আচ্ছা, এটারই যদি স্থূল সংকেতটা আমরা বের করতে চাই, কি হয় সেটা? C6 আবার বলি C1H12 মানে হচ্ছে 2O, এমন হয় না? তাহলে বলো তো এখানে এটাকে আমরা কত দ্বারা গুণ করছি? কত দ্বারা গুণ করছি আসলে? 6 দ্বারা। এটাকে যদি আমরা 6 দ্বারা গুণ করতাম তাহলে তো আমাদের এটা চলে আসতো না? চলে আসতো। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই যে আণবিক সংকেত আর স্থূল সংকেতের ভিতরে একটা অনুপাত কাজ করে, একটা অনুপাত কাজ করে। এই অনুপাতটা তোমাকে বের করতে হবে, এবং ওই অনুপাতটা বের করতে তোমাকে হেল্প করবে কে? ওই অনুপাতটা বের করতে তোমাকে হেল্প করবে হচ্ছে আণবিক ভর। আণবিক ভর, ঠিক আছে? ওই অনুপাতটা তোমাকে বের করতে হেল্প করবে হচ্ছে আণবিক ভর। তাহলে তুমি দেখো, আমি যদি এখানে তোমাকে আরেকটু ক্যালকুলেশন করে দেখাই হিসাবটা, তাহলে আরো বুঝতে পারবা। দেখো, এটুকুর আণবিক ভর যদি তুমি ক্যালকুলেশন করো, 12 গুণ 6 প্লাস হচ্ছে 1 গুণ 12 প্লাস হচ্ছে 16 গুণ 6, এটুকু যদি ক্যালকুলেশন করো পাবা হচ্ছে ভাই 180। এটুকুর আণবিক ভর যদি ক্যালকুলেশন করো, 12 গুণ হচ্ছে 1 গুণ হচ্ছে 2, 1 গুণ 2 প্লাস হচ্ছে 16, এটুকুর ভর যদি ক্যালকুলেশন করো পাবা হচ্ছে ভাই তুমি 30। তাহলে এই যে 6 এখানে যে একটা সংখ্যা লিখছিলাম না, তুমি আসলে এবার এটাকে ভাগ করো তো, কি দিয়ে ভাগ করলে তুমি এই 6টা পাচ্ছ? 6 পাবা হচ্ছে তখনই যখন তুমি এই 180-কে ভাগ করতেছো কত দ্বারা? 30 দ্বারা। 180-কে ভাগ করতেছো 30 দ্বারা। 180টা কার ভর বলো তো? 180টা হচ্ছে আমাদের আণবিক সংকেতের ভর। 30টা কার ভর বলো তো ভাইয়া? 30টা হচ্ছে কার? 30টা হচ্ছে স্থূল সংকেতের ভর। স্থূল সংকেতটা তো আমরা বের করতে পারি, সেটার একটা ভর আছে। কোশ্চেনে যদি আণবিক সংকেতের ভর দেয়া থাকে তাহলে তো হয়েই গেল, তাহলে আমরা এই অনুপাতটা বের করে ফেলতে পারবো না? সো আমরা যদি এটাকে হচ্ছে প্রকাশ করি হচ্ছে এখানে n দ্বারা, এটা হচ্ছে তাহলে কি 30 হচ্ছে কি, এটা যদি আমরা এরকম ভাবে প্রকাশ করতে চাই যে ধরে নাও H2O n is equals to হচ্ছে আমাদের C6H12O6। তাহলে আমরা যেখানে বলবো এটা হচ্ছে তার স্থূল সংকেত, এটা হচ্ছে তার কি আণবিক। তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক নিয়ে আসতে পারি যে এখানে আমাদের যে n, অনুপাত n, এখানে কিন্তু আমরা n দিয়ে অনুপাতকে বুঝাচ্ছি, আবার মোল সংখ্যা কেউ বললো না কিন্তু, অনুপাত n, এই যে অনুপাতটা, এই যে এখানে যে অনুপাতটা ব্যবহার করছি, এই অনুপাত n সমান আমরা বলতে পারি হচ্ছে, হ্যাঁ, এই অনুপাত n সমান আমরা বলবো কি আসলে? এই অনুপাত n সমান হচ্ছে আণবিক ভর যৌগের আণবিক সংকেতের ভর, আসলে আণবিক সংকেতের ভর বাই তুমি কি দিতে পারো? বাই আণবিক সংকেতের ভর বাই তুমি দিবা হচ্ছে স্থূল সংকেতের ভর।
স্থূল সংকেত ভর, আণবিক ভর বাই হচ্ছে দিবা তুমি স্থূল সংকেতের ভর। ডান, তাহলেই তো হয়ে গেল, তাহলে হয়ে যায় না? এই তো ডান। তাহলে তুমি এন পেয়ে গেলা, এবার এন দ্বারা ওই সংখ্যাটিকে গুণ করে দিলেই তো ডান। ক্লিয়ার? পারা যাবে না? চলো যদি এই জিনিসপাতিগুলো তোমাকে একটু দেখাই। এই যে এই মানে রাম ছিলান জেসি হচ্ছে যে বাংলা কথাবার্তা যা বলছে তা তোমাকে আমার বোঝানো শেষ। আচ্ছা আসো দেখি, কোন যৌগের আণবিক সংকেত বের করার জন্য যৌগের শতকরা পার্সেন্টেজ, শতকরা সংযুক্তি থেকে প্রথমে স্থূল সংকেতে বের করতে হয়, যেটার কথা বললাম। স্থূল সংকেতের ভর যদি ওই যৌগের আণবিক ভরের সমান হয় তাহলে স্থূল সংকেতই হচ্ছে আণবিক সংকেতের সমান। স্থূল সংকেত আর আণবিক সংকেত সেম। যেমন হচ্ছে তুমি দেখছিলা যে সালফিউরিক অ্যাসিডেরটা তুমি ডিরেক্ট কি পেয়ে গেছিলা, স্থূল সংকেত আর আণবিক সংকেত একই পেয়ে গেছিলা, পাইতেই পারো। ওকে, কিন্তু যদি কোনো যৌগের স্থূল সংকেতের ভর ওই যৌগের আণবিক ভরের সমান না হয় তাহলে যৌগের স্থূল সংকেতের ভর থেকে আণবিক ভর কত গুণ বেশি হবে সেটা বের করতে হবে। কত গুণ বেশি হবে মানে তোমাকে কি বের করতে বলতেছে ভাই, যে অনুপাতটা এন এর মানটা বের করতে বলতেছে। ওকে, দেখো এই যে এখানে এন মানে অনুপাত, অনুপাতটা হচ্ছে যৌগের আণবিক ভর বাই হচ্ছে স্থূল সংকেতের ভর। ওকে, এই যে ধরে নাও এই একটা কঠিন বলে দেওয়া আছে, তারপরে বলতেছে যে এখানে পার্সেন্টেজ, এটার পার্সেন্টেজ হচ্ছে এত, প্লাস হচ্ছে যে এটার হাইড্রোজেনের পার্সেন্টেজ হচ্ছে এত, এবং যেহেতু এটার আণবিক সংকেত বের করতে বলতেছে তাই তোমাকে এখানে আণবিক ভরের পরিমাণটা দেওয়া আছে। দেখো ভাই আণবিক ভরের পরিমাণটা কি করা আছে, দেওয়া আছে, দেখতেছো? আণবিক ভরের পরিমাণ কত বলা আছে, 78 বলা আছে। আণবিক ভরের পরিমাণ না পাইলে তুমি এটার স্থূল সংকেতের ভরটা বের করতে পারতা, স্থূল ভরটা বের করতে পারতা। আণবিক ভর দেওয়া আছে তার মানে তুমি আণবিক সংকেতের ভর বের করবা। প্রথমে আমাদের কি করতে হবে বলো তো, আমরা এটাকে করে ফেলে দেখাই দেখি। সো নিজ পার্সেন্টেজ থেকে যেহেতু প্রথমে আমাকে স্থূল সংকেতের ভরটা বের করতে হবে, তাই আমরা স্থূল সংকেতের ভর বের করার নিয়মটাতে যাব। নিজ শতকরা পরিমাণকে নিজ নিজ শতকরা পরিমাণকে নিজ নিজ কি দ্বারা, শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ। এতক্ষণে আশা করি তোমরা নিজেরাও বুঝে গেছো এই জিনিসটা, এবং আশা করি হচ্ছে যে এগুলাতে আটকাবা না। ওই যে ওই খালি অনুপাতের ওখানটা একটু দেখাই দিলেই হবে। তারপর আমি দেখাচ্ছি, ধরো শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক অংশ দ্বারা ভাগ। তাহলে এখানে কি ছিল ভাইয়া, এখানে ছিল হচ্ছে 92.31, 92.31 ভাগ হচ্ছে আমাদের কত হবে 12। আবার হাইড্রোজেনেরটার ক্ষেত্রে হবে কত, এটা হচ্ছে 7.69, 7.69 ভাগ হবে হচ্ছে কত ভাইয়া বলো তো, ভাগ হবে হচ্ছে 1। তাহলে এটার পার্সেন্টেজ থাকলো 7.69 এমনই। আর এটা যদি আমরা করি, সো এটার পার্সেন্টেজটা আসলে কত থাকে, এটার পার্সেন্টেজটা থাকে হচ্ছে 92.31, হ্যাঁ 3-4 হয়ে গেছে, 3-1 ভাগ হচ্ছে আমাদের 12। তাহলে এটা থাকে হচ্ছে 7.6925, দেখছো সেম জিনিসই আসছে না, সেম জিনিসই আসছে। তো ধরো এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, তাহলে আবার কি বলবো যে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রতিটি ভাগফলকে ভাগ, ক্ষুদ্রতম তো ওইটাই ভাগফলকে ভাগ। তাহলে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা যদি প্রতিটা ভাগফলকে ভাগ করি তাহলে কার্বনের পরিমাণটা দাঁড়ায় কত, 6.6925 বাই হচ্ছে 7.69 ইজ ইকুয়ালস 1.0001, যেটার মানটাও আসলে কত বলবো আমরা 10:1, ঠিক আছে। আর হাইড্রোজেনেরটা তো হচ্ছে 7.69 হুইচ ইজ অ্যাকচুয়ালি 1। তাহলে আমাদের এটা 1 এটা 1 যদি থাকে তাহলে স্থূল সংকেতটা তুমি কি পাইলা, C1H1। তো এখানে আসলে এটার ভর যদি ক্যালকুলেশন করো, যার ভর ভার হয়ে গেছে আর কি, যার ভর আসলে কত হবে ভাই বলো তো, যার ভর হচ্ছে আসলে 14 আবার বলি 13, কার্বন 12 আর হাইড্রোজেন 1, 13। তো স্থূল সংকেতের ভর আর আণবিক সংকেতের ভর তো সেম হয় নাই, হইছে হয় নাই, তার মানে নিশ্চয়ই সংকেত দুই দাও এক না, এক হবে না। তো স্থূল সংকেতের ভর আর মানে স্থূল সংকেতের ভর আর দেখো এখানে কি বলেছিল আসলে, এই যে এখানে আমাদের আণবিক ভর কত বলছে, 78 বলছে। সেই স্থূল সংকেতের ভর হচ্ছে দেওয়া আছে C8, যার ভর হচ্ছে 13 গ্রাম পাইছো, আর আণবিক সংকেতের ভরটা কত 78 গ্রাম, যেটা অবভিয়াসলি সমান না। তাহলে যেহেতু সমান না তাই আমরা জানি যে অনুপাত n সমান, এটা আসলে কত হয়ে গুণ হবে বলো তো, এখানে 1 করে গুণ হবে না, এমন CH তারপরে হচ্ছে n এই আকারে গুণ হয়ে যাবে, এই nটাই আমরা বের করব। তাহলে অনুপাত n সমান হচ্ছে আমাদের যৌগের আণবিক সংকেতের ভর মানে 78/13, যৌগের
স্থূল সংকেতের ভর, তাহলে এন এর পরিমাণটা তুমি কত পাচ্ছ আসলে? 6 পাচ্ছ না? 3 6 18 এর 7, হ্যাঁ, তাহলে 6 পাচ্ছ। তাহলে আমরা বলতে পারি কত, এটা হচ্ছে মানে হচ্ছে CH6, তার মানে হচ্ছে আসলে C6H6, এটা হচ্ছে কি তার আণবিক সংকেত। ডান। বুঝছো এই জিনিসটা? এন যে দিয়ে দিলাম অনুপাতটা আণবিক সংকেতের মানে স্থূল সংকেতের উপর একটা অনুপাত দিয়ে দিলে তো সেটা আণবিক সংকেত আকারে হয়ে যাচ্ছে। সো এই যে C6H6 আণবিক সংকেত। ডান। ক্লিয়ার জিনিসটা? আশা করি ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে এই অনুপাত বের করার পরে এটাই হচ্ছে তার আণবিক সংকেত। অ্যান্সার শেষ। দেখো এরা যেভাবে করছে, দেখো এই যে প্রথমে এটা বের করছে এটাই। তাহলে এই মানগুলোকে মৌলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখলে স্থূল সংকেত পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে, জানি ভাইয়া এগুলা। তো দেখো স্থূল সংকেত হচ্ছে C6H6। এখন তারপরে বলতেছে স্থূল সংকেতের ভর কত? 13 এবং আণবিক সংকেতের ভর হচ্ছে 78। তাহলে এখানে অবশ্যই একটা অনুপাত আছে, এই যে অনুপাত বের করলো কত? 6 দিয়ে গুণ করে দিল, আণবিক সংকেতটা হয়ে গেল কত? C6H6। ডান। ক্লিয়ার কিনা? পারবো কিনা সেটাই। চলো এরকম টাইপের যে ম্যাথগুলো আছে তোমাকে এখান থেকে আরেকটা কিছু দেখে নিতে হবে, তাহলে হয়ে গেল আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয়। এরই কিছু হইলো, আণবিক সংকেত থেকে বলে স্থূল সংকেত নির্ণয় করবে। আরে ভাই কমন সংকেত দ্বারা ভাগ করে দিলেই তো হলো। যেমন হচ্ছে এটা আণবিক সংকেত, এটা স্থূল সংকেত কি? CH2O, এটাই। 6টি কার্বন পরমাণু, 12টি হাইড্রোজেন এবং 6টি অক্সিজেন পরমাণু রয়েছে। তাহলে অনুপাত হচ্ছে CHO এরকম 1:2:, এত। স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই হয়। কখনো কখনো স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই হয়, যেমন হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এই যে পানি, এই টাইপের যৌগগুলাতে। এই যে দেখো সালফিউরিক অ্যাসিড, এর আণবিক সংকেত এবং স্থূল সংকেত সেম পাবা তুমি। কিন্তু যে সকল যৌগের পরমাণুর সংখ্যাকে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদের ক্ষেত্রে আণবিক সংকেত এবং স্থূল সংকেত ভিন্ন হবে। যেমন C6H6 এটাকে CH বলতে পারি, তারপরে C2H2 এটাকে CH2 বলতে পারি, তারপরে আমরা বলতে পারি C2H4 এটাকেও আমরা CH2 বলতে পারি। এই যে দেখো C2H4 এটা হচ্ছে তার আণবিক সংকেত, এটার স্থূল সংকেত আমরা কি ব্যবহার করতে পারি? CH2 ব্যবহার করতে পারি। এমন। ডান। ক্লিয়ার? শতকরা সংযুক্তি ভালো করে বুঝ। শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত নির্ণয়, অথবা আণবিক সংকেত থেকে শতকরা সংযুক্তি নির্ণয়, তারপরে সেখান থেকে এসে আমাদের স্থূল সংকেত নির্ণয় করার পরে আণবিক সংকেত নির্ণয়। স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যেকার যে ডিফারেন্স সেটাকে আমরা বলি একটা অনুপাত এন মূল সংখ্যা না কিন্তু শুধু অনুপাত এন। এই সকল কিছুই ছিল হচ্ছে এই অংশটার ভিতরে ইন ডিটেলস। হ্যাঁ, এরপরে আমরা যাব হচ্ছে আমাদের আরেকটা পার্টের ভিতরে, সেটা হবে আমাদের পার্ট 3 আকারে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ। তো আমাদের পার্ট 2টাও দান, ঠিক আছে? তাহলে আমাদের পার্ট 2 যেহেতু দান, এটা শেষ পর্যন্ত ছিলা ক্লাসে, অনেক অনেক ধন্যবাদ। আমরা এরপরে যাব হচ্ছে আমাদের পার্ট 3 এর ভিতরে। পার্ট 3 এর মধ্যে একটা পোর্শন কমপ্লিট করব আমরা, তারপরে পার্ট 4 কমপ্লিট করব। পার্ট 4 এর মধ্যে অধ্যায়ের বাকি অংশটুকু অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক এবং রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ এরকম একটা অংশ থাকবে। তাহলে ডান হয়ে যাবে এই চ্যাপ্টারটা, আর তারপরে অনুশীলনী সমাধান করে ফেলবো, তাহলে আশা করি শেষ হয়ে যাবে। ক্লিয়ার? সো আশা করি বুঝা গেছে। দেখা হবে আবার পরের পার্টে। টিল দেন সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।